দেখো, ইন্টারনেটের সাথে যুক্ত প্রতিটি ওয়েব পেজ বা ওয়েবসাইট বা কম্পিউটারের নিজস্ব একটা অদ্বিতীয় ঠিকানা থাকে। অদ্বিতীয় মানে যেটা আসলে ইউনিক করা হয়, যেটা আসলে কোনো কপি নাই আমার কাছে, তাকে নর্মালি কি বলা হয়? আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের পুনরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। একটা আইপি অ্যাড্রেসের চারটি অংশ থাকে। কয়টি অংশ থাকে? চারটি অংশ। প্রতিটি অংশকে অক্টেট বলা হয়। অক্টেট মানে হচ্ছে আট। অক্টেট মানে হচ্ছে আট। অক্টেট মানে হচ্ছে আট। এবং প্রতিটি অংশকে ডট দ্বারা আলাদা করা হয়। কি দ্বারা আলাদা করা হয়? ডট দ্বারা আলাদা করা হয়। সো নর্মালি তোমরা কখনো এই টাইপ অ্যাড্রেস দেখছো? 192.168 1.1 দেখছো কখনো এই নাম্বারগুলো? কখনো? তো এই নাম্বারগুলো কোথাও না কোথাও কখনো তোমরা দেখতে পাবা আর কি। সো নর্মালি এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোকে বলা হচ্ছে আইপি অ্যাড্রেস। আমি যদি তোমাকে বলি 192 এর 8 বিটের বাইনারি করতে পারবা না, তাহলে কি 8 আর 0 1-এর কম্বিনেশন আসবে, ডট। তারপর যদি যদি তোমাকে বলি 168 কে 8 বিটে কনভার্ট করতে পারা যাবে, তো এটা তোমার কি আসবে? 8টা বাইনারি নাম্বার আসবে। হুম? যদি আমি তোমাকে বলি আহ, এই 1কে 8 বিটে বাইনারি করতে, তাহলে কি আসবে? এখানে 8 বিটে 4টা নাম্বার পাবা। এটাকে যে বাইনারি করতে বলি, এখানে তুমি 8টা নাম্বার পাবা। তাহলে এখন বলো তো এখানে টোটাল নাম্বার কতগুলো আছে? কাউন্ট করে 0 1-এর কম্বিনেশনে নাম্বার কতগুলো হবে? 0 1-এর কম্বিনেশনে কয়টা? ভালো করে বানাও। 32টা, 32। তাহলে কত বিট হইলো এটা? 32 বিট হইলো। সো নর্মালি আসলে জিনিসটা হচ্ছে যে এটাকে আমি যদি বাইনারিতে রিপ্রেজেন্ট করি, তো নর্মালি আসলে 32 বিট হয়। এবং প্রত্যেকটাতে কয়টা করে নাম্বার আছে বাইনারি নাম্বার? 8টা করে। এটি এখানে বলা হচ্ছিল যে আইপি অ্যাড্রেসের 4টে অংশ থাকে। এই একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ, 4টা অংশ। প্রতিটা অংশকে অক্টেট বলা হয়, কারণ প্রত্যেকটা অংশে 8টা করে বাইনারি নাম্বার আছে। এবং এই সবগুলোকে আসলে কি একটা ডট দ্বারা, এই যে ডট, এই ডট দ্বারা কি করা হচ্ছে? আলাদা করা হচ্ছে। ঠিক আছে? এই পর্যন্ত বোঝা গেছে আমাদের? আচ্ছা। তো নর্মালি সাপোজ ধরো তুমি যদি গুগলে যাইতে চাও অথবা ফেসবুকে যাইতে চাও, তো আমরা নর্মালি কি টাইপ করি বলো তো? যে facebook.com টাইপ করি। টাইপ করছি, আমার ফেসবুক চলে আসছে, তাই না? সো নর্মালি যখন প্রথম এর আগে কাজগুলো করা হইতো, তখন জিনিসগুলো আসলে এরকম ছিল না। তখন কি করা হইতো? আমরা চ্যাপ্টার 3-তে পড়ছি যে সবকিছু আসলে 0 1-এ কনভার্ট করা। কিসে কনভার্ট করা? 0 1-এ কনভার্ট করা। সো যখন তোমাকে বলা হচ্ছে যে তুমি হলো ফেসবুকে লগ ইন করবা বা গুগলে লগ ইন করবা, তখন আমি তোমাকে কি করব? এরকম 8 বিটের, মানে 32 বিটের একটা নাম্বার দেবো। কি নাম্বার দেবো? 32 বিটের নাম্বার। তো তুমি যদি এই 32 বিটের নাম্বারটা এই সার্চ বারে টাইপ করো, এই যে বারটা আছে না, এখানে তোমার ওই 32 বিটের নাম্বার টাইপ করতে হবে, 1 1 1 3 4 তো আসবে না? সো 0 1-এর কম্বিনেশন আর কি। ডট 11 0 0 1 1। এইভাবে আমি 32 বিটের নাম্বারটা টাইপ করব এবং আমি ফেসবুকে এন্টার করব। কিসে এন্টার করব? তার মানে ফেসবুকের এরকম 32 বিটের একটা নাম্বার আছে, ইউটিউবের এরকম 32 বিটের একটা নাম্বার আছে, সেই সাথে গুগলের একটা 32 বিটের নাম্বার আছে। তো আমাদের কলেজের ওয়েবসাইটে এরকম একটা 32 বিটের কি নাম্বার থাকবে। ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে যখন প্রথম আসলে ধরে নাও যে ফেসবুক যে ওয়ার্ডটা সেটা আবিষ্কার করাই হয় নাই। তো তখন নর্মালি কি ছিল, এরকম 32 বিটের নাম্বার ছিল। তো প্রত্যেকটা পেজে যদি তুমি লগ ইন করতে চাও, প্রত্যেকটা পেজে যদি লগ ইন করতে চাও, প্রত্যেকটা পেজের জন্য বা ওয়েবসাইটের জন্য তোমাকে এরকম একটা 32টা বিটের নাম্বার মুখস্থ রাখতে হবে। মানে তুমি সাপোজ ইউটিউবে কোনো কিছু সার্চ করবা, ওই 32 বিটের নাম্বারটা ওই সার্চ বারে এন্টার করে তোমাকে ইউটিউবে এন্ট্রি করতে হবে। ঠিক সেম ভাবে ফেসবুকে এন্ট্রি করলে এরকম 32 বিটের একটা নাম্বার থাকবে। সো তখন প্রবলেমটা ছিল কিরকম? তাহলে এই যে ফেসবুকের জন্য একটা 32 বিটের নাম্বার মুখস্থ রাখা, ইউটিউবের জন্য এরকম 32 বিটের নাম্বার মুখস্থ রাখা, সেটা টাফ। তো তখন কি করা হলো যে হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, এই 32 বিটা মনে রাখা তো খুব কষ্টকর হয়ে যাচ্ছে, এটা আমরা ডেসিমেলে কনভার্ট করে ফেলি। তো তখন আমরা কি করলাম? এই 32 বিটের নাম্বারটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করলাম। এবং এরপর থেকে আমরা শুরু করলাম কি, যখন আমরা কোনো ফেসবুকে এন্ট্রি করি, তো আমরা জাস্ট 192.168 1.1, এটা আমি র্যান্ডম নাম লিখছি, এটা করে আমরা ইন্টারপ্রেস করি, তাহলে ফেসবুকে ঢুকে যায়। তো এটা কিছুদিন ব্যবহার করার পর দেখা গেল যে না, এরকম একটা নাম্বার ইউটিউবের জন্য,
সেম একটা নাম্বার ফেসবুকের জন্য, গুগলের জন্য, আমাদের কলেজের ওয়েবসাইটের জন্য। সো প্রত্যেকবার এরকম একটা নাম্বার মুছে রাখা টাফ। তো আমি তখন কি করলাম, ঠিক আছে আমরা নাম্বার বাদ দিই, আমরা কি করি, এর উপরে আমরা ম্যাপিং করি। ম্যাপিং কি করি, যে প্রত্যেকটা নাম্বারের করসপন্ডিং একটা করে নাম ম্যাপিং করি। ফেসবুক তাদের জন্য ফেসবুক নাম ডিফাইন করলো, তারপরে গুগল তাদের জন্য গুগল নাম ডিফাইন করলো, ইউটিউব তাদের জন্য ইউটিউব নাম ডিফাইন করলো। তো ঘটনা কি ঘটে, তুমি যখন youtube.com লিখে এন্টার করো, প্রেস করো, সো এটা আসলে ইউটিউব থেকে যে ডিরেক্ট তোমার ইউটিউবের সার্ভারে চলে যায় এমনটা না। ওটা প্রথমে ইউটিউবের পিছনে, ওর পিছনে একটা নাম্বার আছে, লেখাটা তোমার আমার লেখা কিরকম, youtube.com না, youtube.com। সো তুমি যখন youtube.com লিখে ইন্টার প্রেস করো, সো এর পিছনে আসলে নাম্বারটা আছে, ওই 4 বিটে, আহ কি বলবো, ডেসিমেলে যে 4টা নাম্বার আছে ওই নাম্বারটা আছে। তো তখন ওই নাম্বারটাতে চলে যায়, ডেসিমেলের যে নাম্বারটা আছে। আবার এই ডেসিমেলের যে নাম্বারটা আছে এর পিছনে আসলে ওই 32 বিটের নাম্বারটা আছে, কারণ কম্পিউটার ভিতরে যা কিছু হচ্ছে সবকিছু কি 0 1-এ বোঝে। তো ও আসলে ইউটিউব বোঝে না, ও কি বোঝে, 0 1 বোঝে। সো আমি যখন ইউটিউব প্রেস করতেছি, সো ইউটিউবটা আসলে ডেসিমেলে যাচ্ছে, ডেসিমেলটা আসলে বাইনারিতে যাচ্ছে, এবং এই বাইনারি নাম্বারটা যখন পাচ্ছে তখন তুমি আসলে ইউটিউবের সার্ভারে ঢুকতে পারতেছো। কথাটা, সিনারিওটা বোঝা গেছে? বুঝছো সিনারিও নাকি বোঝো নাই? সিনারিও বুঝছো? পুরো সিনারিওটা কি বোঝা গেছে কিভাবে কাজ করে? তো নর্মাল সবসময় মাথায় রাখবা যে আমরা যে ইউটিউব টাইপ করি এটা একটা নাম, বাট এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আসলে অ্যাড্রেস এটা না। আসলে অ্যাড্রেসটা হচ্ছে আইপি অ্যাড্রেস, যেটা আসলে 32 বিটের হয়। সো যখন তুমি ইউটিউব টাইপ করতেছো ওর পিছনে যে নাম্বারটা আছে, ইউটিউব লেখাটা ওই নাম্বারটার সাথে কানেক্ট করা থাকে, ওখানে যা হিট করে, তারপর বাইনারি নাম্বারে হিট করে, বাইনারি নাম্বার যখন হিট করে তখন আসলে সার্ভারে ঢোকা যায়, কারণ বাইনারি নাম্বার ছাড়া আসলে তুমি সার্ভারে ঢুকতে পারবে না। সো এই যে নাম, যেটা যেটা আমরা বলতেছে নাম, এই নাম প্রত্যেকটা নামকে বলা হয় ডোমেইন নেম। কি বলা হয়? ডোমেইন নেম। আর প্রত্যেকটা নামের পিছনে যে একটা নাম্বার থাকে এই নাম্বারটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। নাম্বারটা কি বলা হয়? আইপি অ্যাড্রেস। আর প্রত্যেকটা আইপি অ্যাড্রেস আসলে ইউনিক হয়। কি হয়? ইউনিক হয়। দেখো তোমাদের ক্লাস, তোমাদের এই সেকশনে কারো রোল কি সেম আছে? সেম না। সেম হলে প্রবলেম কি হইতো, যে আমি ডাটা কাকে মানে পাঠাবো আর কি, যে ওকে কল, আমি একজনকে কল করবো, 2জন দাঁড়াবা। ঠিক সেম ভাবে আইপি অ্যাড্রেস ইউনিক হয়। তোমাদের বাসার অ্যাড্রেস কি কারো সেম হয়? সেম হয় না। তার মানে আমি তোমার বাসার অ্যাড্রেসে যদি কোনো ডাটা পাঠাইতে চাই, মেইনলি আমার লাগবে অ্যাড্রেস। সাপোজ আমি পোস্ট করবো, আমার কি লাগবে, তোমার বাসার অ্যাড্রেস লাগবে। সো আমি যখন তোমার বাসার অ্যাড্রেসে পোস্ট করবো, ওটা তোমার বাসায় চলে যাবে। সেম অ্যাড্রেস যদি দুটো বাসায় থাকে তো যাবে না, অ্যাকচুয়ালি এটা ব্যাক হয়ে চলে আসবে, যে আসলে কনফিউশন যে কোথায় পাঠাবো। এটা কি অ্যাড্রেস না? কি এটা? একটা অ্যাড্রেস। এবং এটা আইপি অ্যাড্রেস বলতেছে কি জন্য, কারণ ইন্টারনেট প্রোটোকলের কথা বলতেছে। সো এটা আসলে পোস্ট করার মতনই, তোমার বাসার অ্যাড্রেসের মতনই। ঠিক সেম ভাবে প্রত্যেকটা ডিভাইস বা প্রত্যেকটা কম্পিউটার বা প্রত্যেকটা ওয়েবসাইটের এরকম একটা ইউনিক আইপি অ্যাড্রেস থাকে, মানে এটা ইউনিক নাম্বার থাকে। আমি যখন ডাটা পাঠাই তাহলে আসলে আমি ওই ইউনিক অ্যাড্রেসে ডাটা পাঠাই। ওটা যদি কমন হয়ে যায় তাহলে আমি ডাটা পাঠাতে পারবো না। বোঝা গেছে আইপি অ্যাড্রেস কি জিনিস? ওকে। সো এখন এই জিনিসটা এখানে বলা আছে যে ইন্টারনেটের সাথে যুক্ত প্রতিটি ওয়েব পেজ, ওয়েবসাইট বা কম্পিউটার একটা নিজস্ব অদ্বিতীয় ঠিকানা থাকে। এই অদ্বিতীয় ঠিকানাটাই হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এর 4টা অংশ থাকে, প্রতিটা অংশকে অক্টেট বলা হয়, এটাকে ডটের দ্বারা আলাদা করা হয়। আইপি অ্যাড্রেস 2 ধরনের হয়। একটা হচ্ছে IPv4 যেটা 32 বিটের হয়, আর একটা IPv6 যেটা 128 বিটের হয়। এটা মাথায় রাখবো। আর আমরা এখন যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা আসলে IPv4। IPv4 মানে হচ্ছে ভার্সন 4, ভার্সন 4। আর এটা হচ্ছে ভার্সন 6। তো নর্মালি এখন বেশি যেটা ইউজ করি আমরা IPv4 ইউজ করি, বাট দিন দিন আসলে আমরা ভাই IPv6 এন্ট্রি করতেছে। এরপর আসো ডোমেইন নেম। ডোমেইন নেম কাকে বলবো? এই যে আইপি অ্যাড্রেস, আলফা নিউমেরিক ক্যারেক্টার সংগ্রহিত ঠিকানা। তাহলে ডোমেইন নেম আর আইপি অ্যাড্রেসের মধ্যে মেইল খুব একটা পার্থক্য নাই। ইউটিউব, ইউটিউবের করসপন্ডিং একটা নাম্বার থাকে। সো তুমি ইউটিউব লিখে ইন্টারপ্রেস করলে তুমি ইউটিউবের সার্ভারে চলে যাবা। তুমি যদি ইউটিউবের করসপন্ডিং নাম্বারটা লিখে ইন্টারপ্রেস করো তুমি তাও করো, তুমি সার্ভারে চলে যাবা। সো আমরা আসলে ডোমেইন নেম কাকে বলবো? যে আইপি অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেসটার নাম্বার, এই আইপি অ্যাড্রেসের করসপন্ডিং আমরা একটা আলফা নিউমেরিক মানে কিছু ওয়ার্ড দিচ্ছি, সেই ওয়ার্ডটাই হচ্ছে ডোমেইন নেম। আর ডোমেইন কোনটা? ডোমেইন বলতে নর্মালি কোনো ওয়েবসাইটের নামকে বোঝায়। সাপোজ ধরুন CASC, এটা একটা ডোমেইন। ঠিক আছে। আচ্ছা, লাস্ট ক্লাস আমরা পড়ছি না HTML এলিমেন্ট কি জিনিস? পড়ছি। HTML কন্টেন্ট পড়ছি, HTML ট্যাগ পড়ছি, HTML অ্যাট্রিবিউটও পড়ছি।
ফ্রন্ট ট্যাগটা আমরা একটু পরে করবো। পেজ শেষ। হুম। তার মানে একটা এক্সাম্পল যদি বলি, আইপি অ্যাড্রেসের এটা একটা র্যান্ডম এক্সাম্পল। এর করসপন্ডিং ডোমেইন নেম ধরে নাও এটা, এটা একটা আইপি অ্যাড্রেস। হুম। আইপি অ্যাড্রেস অনেক অনেক ধরনের হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস, আইপি অ্যাড্রেস যেটা আছে IPv4, হুম, এটার আবার 5টা ক্লাস আছে। কয়টা ক্লাস আছে? প্রথম ক্লাসের নাম এ, পরেরটা বি, তারপরটা সি, তারপরটা ডি, তারপরটা ই। তার মানে IPv4 ক্লাস কয়টা আছে? IPv4 ক্লাস আছে হচ্ছে 5টা। একটা হলো ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, আর ক্লাস ই। এর পরবর্তী কোশ্চেনে দেখো, আইপি অ্যাড্রেস ব্যবহার থেকে ডোমেইন নেম ব্যবহার করা সুবিধাজনক কেন? সো আইপি অ্যাড্রেস থেকে ডোমেইন নেম ব্যবহার করা সুবিধাজনক কেন বলো তো? নাম্বার থাকে, আর ডোমেইন নেমে কি থাকে? নাম থাকে। সো এই জিনিসটা আমরা লিখবো এখানে, যে আইপি অ্যাড্রেস থেকে ডোমেইন নেম ব্যবহার করা সুবিধাজনক কারণ আইপি অ্যাড্রেসের সংখ্যা মনে রাখা কষ্টকর। তাই আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহার করার জন্য ইংরেজি নাম ব্যবহার করা হয়। এই ক্যারেক্টার সম্বলিত এই নামকে কি বলা হয়? ডোমেন নেম বলা হয়। আইপি অ্যাড্রেসটা হচ্ছে এই একটা নাম্বার। এই নামের পরিবর্তে যে ডোমেন নেম www.facebook.com ব্যবহৃত করা হয়, এই ডোমেন নেম মনে রাখা সহজ, তাই আইপি অ্যাড্রেস থেকে ডোমেন নেম ব্যবহার করা সুবিধাজনক। মনে থাকবে? আচ্ছা, বলো, বলো। কোনটা অফ? কেন অফ তোমাদের দোষে? আচ্ছা, বলো। এর পরবর্তী কোশ্চেনটা দেখো, আইপি ঠিকানা বা অ্যাড্রেস হচ্ছে ডোমেইন নেমের গাণিতিক রূপ। এটার মানে বোঝো, লাইনটা একটু পড়ো কি বলছো আমি। আইপি অ্যাড্রেস বা ঠিকানা হচ্ছে ডোমেইন নেমের গাণিতিক রূপ, কে বলতে পারবো এটা আমাকে? তাই না? কথা ঠিক আছে না? আইপি অ্যাড্রেস হচ্ছে কি ডোমেইন নেমের গাণিতিক রূপ। তার মানে ডোমেইন নেম হচ্ছে একটা ওয়ার্ড বা সেন্টেন্স, ওইটার একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে আমার কি, আইপি অ্যাড্রেস। সো এই কোশ্চেনের অ্যান্সারটা এর আগের কোশ্চেনে যে অ্যান্সারটা ছিল সেমই অ্যান্সার। বোঝা গেছে? দাও, ফ্যান দাও একটু দাও। বলো, 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার বলো। 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? বলতে পারবা? কে বলবা?
ওকে, বসো। 10 নম্বর কোশ্চেন নাও। 10 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে এইচটিএমএল কেস সেন্সিটিভ কিনা। হুম। আচ্ছা, কেস সেন্সিটিভ মানে কি, কিছু বোঝো? কোন আইডিয়া আছে কেস সেন্সিটিভ কি জিনিস? আচ্ছা, কেস সেন্সিটিভ মানে মিন করা হচ্ছে যে ক্যাপিটাল লেটার স্মল লেটার, আপার কেস লোয়ার কেস, নাম শুনছো? সো কোনো কিছু যদি আপার কেস লোয়ার কেস দুইটাতে লেখা যায় তার মধ্যে কেস সেন্সিটিভ না। আর যদি লেখা না যায় তাহলে কি হবে? কেস সেন্সিটিভ হবে। এইচটিএমএল যে কোডটা আছে এটা কেস সেন্সিটিভ ভাষা নয়। কি কারণে ভাষা নয়? কারণ এইচটিএমএল কোডটা বড় হাতের আপার কেস বা ছোট হাতের লোয়ার কেস দুটোই ব্যবহার করা যায়। তবে W3 স্কুল বা W3 এর পরামর্শ হচ্ছে ছোট হাতের অক্ষর বা লোয়ার কেস ব্যবহার করা। তার মানে এর আগে আমরা যতগুলো এইচটিএমএল কোড লিখছি আমি দেখবো যে আমি সবসময় কি হাতে লিখছি, ছোট হাতে লিখছি। এখন তুমি যদি এইচটিএমএল এভাবে লেখো বড় হাতের, আবার এখানে বড় হাতের এইচটিএমএল ক্লোজ করো, তাও কোনো প্রবলেম নাই, কোড কাজ করে। কোড কি করে? কাজ করে। সো এইচটিএমএল যখন আমি লিখবো বড় হাতের না ছোট হাতের আসলে ম্যাটার করে না, তুমি ছোট হাত দিলেও কাজ করবে, বড় হাতে লিখলেও কাজ করবে, যেহেতু ক্যাপিটাল লেটার স্মল লেটার দুটার ক্ষেত্রেই কাজ করে, যার কারণে আমরা বলি যে এইচটিএমএল কেস সেন্সিটিভ ভাষা নয়। এরপর যে আমরা চ্যাপ্টার 5 পড়বো, সি প্রোগ্রামিং, ওখানে দেখবা যে সবসময় স্মল লেটারে লিখতে হয়, ক্যাপিটাল লেটারে লেখা যায় না। ক্যাপিটাল লেটারে লিখলে কি হয়? ইরর শো করে। তো ওখানে আমরা বলি যে সি প্রোগ্রামিং যেটা আছে ওটা হলো কেস সেন্সিটিভ ভাষা। লিখে নাও, এইচটিএমএল কেস সেন্সিটিভ ভাষা নয়, সি প্রোগ্রামিং কেস সেন্সিটিভ ভাষা। লিখছো? এরপর একটা কোশ্চেন আসো, এইচটিএমএল এ কোনটি ডকুমেন্টের অংশ নয় তবে লেখা জরুরি? এইচটিএমএল এ কোনটি ডকুমেন্টের অংশ নয় তবে লেখা জরুরি, ব্যাখ্যা করো। সো আমরা এইচটিএমএল এ সবসময় একটা লাইন আমি দেখাতাম একদম প্রথমে, ডক টাইপ এইচটিএমএল দেখাইছে না? সো মেইনলি আসলে ওটা এইচটিএমএল এর মেইন পার্টের অংশ না। আমি যদি অ্যাকচুয়ালি কোডের কথা বলি, কোডটা মেইনলি শুরু হয় এইচটিএমএল থেকে। কোথা থেকে শুরু হয়? এইচটিএমএল থেকে শুরু হয়। সো এইচটিএমএল, এইচটিএমএল ক্লোজ, আর হেড ওপেন হেড ক্লোজ, বডি ওপেন বডি ক্লোজ, টাইটেল ওপেন টাইটেল ক্লোজ, এটা হচ্ছে মেইন পার্ট। হ্যাঁ, বাট প্রবলেম হচ্ছে এইটা, সাপোজ ধরে নাও তুমি ওয়ার্ডে, হ্যাঁ, একটা এইচটিএমএল কোড লিখছো, বা তুমি নোটপ্যাডের এইচটিএমএল কোড লিখছো, ওটা কি রান করবে? ওটা কি ওই পেজে কনভার্ট হবে? কনভার্ট হবে? কনভার্ট হবে না। সো নর্মালি আমাকে কি করতে হয়, যেহেতু আমি একটা এইচটিএমএল কোড যদি লিখি, করে নাও আমরা যেসব ক্লাসে এইচটিএমএল কোডগুলো লিখছিলাম, আহ কি কি কোড লিখছিলাম বলো তো? একদম প্রথম পেজে, প্রথম দিকে যাও, প্রথম দিকে খাতার পেজে যাও, দেখো অনেকগুলো এইচটিএমএল কোড লিখছিলাম আমরা, লিখছি তো। এই এইচটিএমএল কোডটা যখন রান করাবো তখন এটা আসলে কি ওয়েব পেজ হিসেবে আসবে না? কি হিসেবে আসবে? ওয়েব পেজ। এন্ড ওয়েব পেজ হিসেবে কোথায় আসবে? ওয়েব পেজটা কোথায় শো করবে? একটা ওয়েব ব্রাউজারে শো করবে, তাই না? কিসে শো করবে? একটা ওয়েব ব্রাউজারে। ধরে নাও এই যে ক্রোম ব্রাউজার যেটা আছে এটা, অথবা যে মাইক্রোসফটের এজ ব্রাউজার আছে, এখানে আমাকে শো করবো এটা। আর প্রবলেম হচ্ছে যে এই ব্রাউজারকে কে বোঝাবে যে ওই লেখাটা যেটা তুমি লিখছো এইচটিএমএল যে কোডটা, ওটা আসলে নর্মাল কোনো টেক্সট না, ওটা আসলে একটা এইচটিএমএল কোড। কে বোঝাবে ওটাকে? তুমি সাপোজ ধরে নাও যদি আমি কোনো একটা ব্রাউজারকে এটা না বুঝাইতে পারি যে ওটা আসলে এইচটিএমএল কোড, ও কি করবে? ওটাকে তোমার পেজ হিসেবে ডিজাইন করে দিবে না। তুমি যা লেখছো এইচটিএমএল কোড, ব্রাউজারে ওই এইচটিএমএল কোডই শো করবে। বোঝা গেছে কথা? কথা কি বুঝছো আমার? তো ডক টাইপ এইচটিএমএল কাজ হচ্ছে এটা কি, ডক টাইপ এইচটিএমএল কাজ হচ্ছে ওই যে এইচটিএমএল যে কোডটা তুমি লিখছো এটা বোঝানো যে হ্যাঁ ওটা এইচটিএমএল কোড, ওটা এইচটিএমএল 5 ভার্সনের কোড, এবং ওটাই কি করতে হবে? ব্রাউজারে যাওয়ার পর একটা ওয়েব পেজে কনভার্ট করে তোমাকে ডিজাইন করতে হবে। বোঝা গেছে?
যে ডক টাইপ এইচটিএমএল আমরা কেন লিখি। সো এই জিনিসটা এখানে আসছে। ডক টাইপ এইচটিএমএল হচ্ছে একটা ডকুমেন্টেশন টাইপ ডিক্লিয়ারেশন, যে আমি ডিক্লেয়ার করতেছি। এর দ্বারা ব্রাউজার বুঝতে পারে যে ডকুমেন্টটি HTML5 স্ট্যান্ডার্ড ভার্সন ব্যবহার করে এবং সেই অনুযায়ী প্রদর্শন করে, মানে ওই অনুযায়ী তোমার ওয়েব পেজ দেখাবে। যদিও এটি পেজের দৃশ্যমান বিষয়বস্তুকে প্রভাবিত করে না। তার মানে জিনিসটা হচ্ছে যে এটা যদি আমি না লিখি, আমার HTML কোডের যে মেইন পার্ট, যে বলে যে পিএমআই ক্রিয়েশন লিখে রাখছি, যেটা ট্যাবে শো করবে, আমি বডির মধ্যে লিখে রাখছি হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম টু পিএমআই ক্রিয়েশন। তো এই যে লেখাগুলো আছে, এটা তো কোনো কি করে না, ইম্প্যাক্ট ফেলে না। বা তুমি একটা ইমেজ অ্যাড করছি, অথবা লিখছি দিস ইজ প্যারাগ্রাফ ওয়ান, তারপরে হিডিং ওয়ান, হিডিং টু, লিস্ট, তো এগুলোতে কোনো ইম্প্যাক্ট সে ফেলে না। ব্রাউজারে সঠিকভাবে এইচটিএমএল কোড প্রক্রিয়া নিশ্চিত করার জন্য এটি প্রয়োজনীয় উপাদান। তাই ডক টাইপ এইচটিএমএল ডকুমেন্টের কোনো অংশ নয়, তবে লেখা জরুরি। বোঝা গেছে? ওকে। এরপরে তুমি যেটা করবা, এইচটিএমএল এ দেখবা ফন্ট ব্যবহার করা হয়, ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগ আছে তিন ধরনের হয়: ফন্ট সাইজ, ফন্ট কালার, ফন্ট ফেস। আহ আমরা অ্যাট্রিবিউট করছি না? অ্যাট্রিবিউট। ওকে। অ্যাট্রিবিউটে কি করতাম বলো তো? অ্যাট্রিবিউটে কি করতাম? সাপোজ ধরো হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, ওর সামনে আমি অ্যাট্রিবিউটে লিখলাম পি, কালার রেড, তাহলে এই লেখাটা কিসে আসবে? রেড কালারে আসবে। ধরে নাও পি ট্যাগ স্টাইল কালার ইকুয়াল টু রেড, লিখলাম হ্যালো, পি ট্যাগ ক্লোজ, তাহলে এই হ্যালো লেখাটা কিভাবে আসবে? রেড কালারে আসবে। এখন এখানে সবসময় যে এটা আসবে এমনটাও না, আমি এখানে অন্য একটা ট্যাগ ইউজ করতে পারি। সাপোজ ধরে নাও ফন্ট ট্যাগ ইউজ করলাম, ফন্ট ট্যাগ সাইজ দিলাম 10, কন্ট্যাক্ট ক্লোজ হ্যালো, কন্ট্যাক্ট ক্লোজ। তাহলে কি করবে? এই যখন প্রিন্ট করানো হবে তাহলে সাইজটা একটু বড় আসবে, সাইজটা বড় হয়ে যাবে। যদি তুমি 100 দাও, আরো বড় আসবে। ওকে, ঠিক সেম ভাবে ফন্টে যদি তুমি কালার দাও, কালার অলরেডি আমরা শিখছি, কালার ইকুয়াল টু রেড দাও, তাহলে কি এটা আসবে? রেড কালারে আসবে। আচ্ছা, আবার আরেকটা আছে হলো ফন্ট ফেস। ফন্ট ফেস সাপোজ হয় নাও এরিয়াল দিলাম, বাট অন্য কোনো ফন্ট দিতে পারো। তোমরা ওয়ার্ডে কখনো টাইপিং করছো? করছো ওয়ার্ড টাইপিং? সাপোজ হয় না এটা আমি র্যান্ডম কিছু লিখতেছি, হ্যাঁ, এই যে আমি সাইজটা এখানে কম বেশি করতেছি, করতেছি না? এটা হচ্ছে ফন্ট সাইজের কাজ, ছোট বড় করা। এই যে কালারিং করতেছি আমি, সাপোজ হয় না একটা কালার, এটা হচ্ছে ফন্ট কালারের কাজ। সে কি করবে? এটাকে কালারিং করবে। আর অনেক সময় দেখো না আমরা লেখার ফন্টটাকে চেঞ্জ করি, চেঞ্জ হচ্ছে, হয়েছে না চেঞ্জ গুলো? এটা হচ্ছে ফন্ট ফেসের কাজ। তাহলে ফন্ট ফেস কি করে? ওটা ডিজাইন ফরম্যাটটা চেঞ্জ করে, লেখার ফরম্যাটটাকে চেঞ্জ করে। ফন্ট কালারটা হচ্ছে কালারটাকে চেঞ্জ করে। আর ফন্ট সাইজটা হচ্ছে সাইজটা চেঞ্জ করে। যদি কোশ্চেন আসে ফন্ট কি, কয় ধরনের হয় ব্যাখ্যা করো, তাহলে এটা লিখবো। সো এখানে বলে দিচ্ছি আমি, ওয়েব পেজের সাইজ ডিজাইন করা, কালার ডিফাইন করা, আর ওয়েব পেজের টেক্সটের এডিটরের জন্য ফন্ট ফেস ব্যবহার করা হয়। আর এরপরে কিছু কোশ্চেন আছে, একদম নিজে নিজে পড়বা। সার্চ ইঞ্জিন কাকে বলে, ওয়েব পেজের কার্যপদ্ধতি, কাঠামো, লিনিয়ার, এগুলো আমি পড়াইছি, লিনিয়ার, ট্রি, হাইব্রিড, ওয়েব লিঙ্ক, এটা আমরা পড়ছি। ওয়েব সার্ভার কাকে বলে, ওয়েব পেজ কাকে বলে, ডাব্লিউ কাকে বলে। আর আমরা এখন একটু যাব টপ লেভেল ডোমেইনে। দেখো,
ম্যাট্রিক্স এইচটিটিপি ডাব্লিউ ডট ডট ঢাকা বোর্ড ডট গভ ডট বিডি। তো এই এইচটিটিপি যেটা আছে বলে প্রোটোকল কি বলা হয়? প্রোটোকল। ডাব্লিউ ডট ডট যেটা আছে বলে হোস্টলি কি বলে? ঢাকা বোর্ড। এই যে নামটা এটা বলা হয় কি সেকেন্ড লেভেল ডোমেইন। এটা কি ডোমেইন বলছিলাম না? এটা কি বলছিলাম? সেকেন্ড লেভেল ডোমেইন। গভ যেটা আছে এটা বলা হয় কি টপ লেভেল ডোমেইন। আর বিডি যেটা বলা হচ্ছে এটা কি হচ্ছে কান্ট্রি কোড। সাপোজ we know http://www.facebook.com। তাহলে ফেসবুক কি তো? ফেসবুক কি বলো? সেকেন্ড লেভেল ডোমেইন। আর ডট কম যেটা আছে ওইটা হচ্ছে কি টপ লেভেল ডোমেইন। গভ মানে কি ভাই বলো তো? গভর্নমেন্টের ওয়েবসাইট। ডট কম মানে কি মিন করে? কমার্শিয়াল ওয়েবসাইট। ঠিক আছে। আর www.facebook.com.uk তাহলে ইউকে ওয়েবসাইট বলবো আমরা। কান্ট্রি কোড তার মানে নরমাল লাস্টে যে অংশ থাকে এটা এটা বোঝা যায় যে নরমাল ওই ওয়েবসাইট আসলে কোন দেশের হয়। এই জন্য এটা কি বলে কান্ট্রি কোড। কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন। আর এই টপ লেভেল ডোমেইনের যে অংশটা আছে এটা বোঝা যায় যে ওয়েবসাইট আসলে কি ধরনের ওয়েবসাইট। এটা আসলে এডুকেশনাল ওয়েবসাইট, না কমার্শিয়াল ওয়েবসাইট, না পার্সোনাল কোনো কোম্পানি ওয়েবসাইট, না গভর্নমেন্টের ওয়েবসাইট। এখানে কি বলবো এটা গভর্নমেন্ট ওয়েবসাইট। ঠিক আছে না? আমাদের কলেজের ওয়েবসাইটের নাম কি বলো? ডট গভ, সিএসসি ডট ইডু ডট বিডি, তাই না? এটা তো আমাদের ওয়েবসাইটের নাম। তো সিএসসি ইডু, ইডু কি করে? এটা এডুকেশনাল ওয়েবসাইট। কোন দেশের ওয়েবসাইট? বাংলাদেশের ওয়েবসাইট। সো এইগুলি ইডু যেটা আছে এটা হচ্ছে টপ লেভেল ডোমেইন। দেখি এটা টপ লেভেল ডোমেইন। আর এই সিএসসি সেকেন্ড লেভেল ডোমেইন। বুঝা গেছে? সো প্রথমটা যেটা আসবে সেকেন্ডটা, এটা হচ্ছে আমার সেকেন্ড লেভেল ডোমেইন, এটা আমার টপ লেভেল ডোমেইন, এটা হচ্ছে আমার কান্ট্রি কোড। এবং এখানে অনেক কিছু আছে। ব্রাউজার কি কি ব্রাউজার আছে এগুলো নাম টাম পড়বা। টপ লেভেল ডোমেইনে কি কি হইতে পারে? ডট কম হইতে পারে, অর্গানাইজেশন হইতে পারে, এডু হইতে পারে, বিজ হইতে পারে। এবং এগুলো হচ্ছে কান্ট্রি কোড। তারপরে পিওপি এর ফুল ফর্ম পড়বা, আইএমইপি এর ফুল ফর্ম পড়বা। তারপর বললো ডোমেইন আর হোস্টিং এর মধ্যে পার্থক্য। দেখো ডোমেইন কি বলছি? প্রতিটা ওয়েবসাইটে যে স্বতন্ত্র নাম থাকে তাকে ডোমেইন নেম বলে। অবশ্যই ফেসবুক ডট কম একটা নাম, একটা ডোমেইন নেম। হোস্টিং কাকে বলছে? তার বলছে ইন্টারনেটের ওয়েবের ফাইল গুলো কিন্তু সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলা হয়। তার মানে দেখো, আমাদের যে ওয়েবে যে ফাইলগুলো থাকতো মানে একটা ওয়েব পেজ অনেক ধরনের ডাটা থাকে। তো এই ডাটাগুলো আমাকে কোথাও না কোথাও রাখা হয়। কোথাও না কোথাও কি করতে হয়? রাখতে হয়। এই রাখাটা যেটা বলা হচ্ছে এটাকে বলা হয় হোস্টিং করা বা রাখা। যেমন আমি তোমাদের এখানে হোস্ট করতেছি, মানে তুমি বসে আসো, আমি তোমাদের এখানে রাখছি, হোস্টিং করতেছি। সো এখন দেখো একই হোস্টিং এর অধীনে অনেকগুলো ডোমেইন থাকতে পারে। তার মানে আমার আন্ডারে অনেকগুলো ওয়েব পেজ থাকতে পারে বা ওয়েবসাইট থাকতে পারে। হোস্টিং করার জন্য কত স্পেস প্রয়োজন হবে তা তার উপর নির্ভর করে ভাড়া নির্ধারণ করা হয়। তার মানে জিনিসটা হচ্ছে যখন আমি হোস্টিং করি আমাকে একটা ক্যাপাসিটি দেওয়া হয় যে হ্যাঁ এই একটা রুম আছে এখানে আমি হোস্টিং করতে পারবো। আমি দুইটা রুম মিলে একটা হোস্টিং করতেছি বা আমি পুরো কলেজ মিলে হোস্টিং করতেছি। তুমি সাইজটা কম বেশি করতে পারে, যেটার উপর নির্ভর করে আমাকে অ্যামাউন্ট পে করতে হয়। তো এখানে অনেক কিছু আছে, পার্থক্য গুলো নিজে নিজে করবো। ঠিক আছে, বলো আর কারো কোনো কোশ্চেন আছে এই টপিকসে? লাস্ট ক্লাসে তোমাদের প্রবলেম নিয়ে আসার কথা নিয়ে আসছো, মানে নিয়ে আসতে চাইছিলাম, আনছো? বললো না প্রবলেম নিয়ে আসবা, কোশ্চেন সলভ করবা, কি করবা না করবা।